বন্ধুরা, মার্ভেলের সুপারহিরো টিম অর্থাৎ দ্য অ্যাভেঞ্জার এখনের সময়ে পুরো পৃথিবীর সবথেকে জনপ্রিয় সুপারহিরো টিম, এবং এর কারণ হলো এই টিমের সমস্ত ধরনের মেম্বার। অ্যাভেঞ্জারের মধ্যে থাকা সমস্ত মেম্বারগুলো নিজেই এতটা বেশি পরিমাণে শক্তিশালী এবং পপুলার যে যার ফলে অ্যাভেঞ্জারের টিমকে এখনের সময় সবাই জানে। কিন্তু যখন থেকে ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান এবং ব্ল্যাক উইডোর মতো কি সুপারহিরো গুলো চলে গিয়েছে, তখন থেকে অ্যাভেঞ্জারের জনপ্রিয়তা ধীরে ধীরে অনেকটাই কমে গিয়েছে। কিন্তু এটাকে মার্ভেলের টিমও অনেকটাই ভালোভাবে জানে। এই জন্যই তারা অ্যাভেঞ্জারের টিমের মধ্যে এখন এমনও নতুন সদস্যকে অ্যাড করবে যার ফলে অ্যাভেঞ্জারের জনপ্রিয়তা আবার আগের থেকে অনেকটা বেশি হয়ে যেতে পারবে। এই জন্যই বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমরা এই টপিককে ডিটেলসে কথা বলবো এবং জানবো ওই সমস্ত 15টি সুপারহিরো সম্বন্ধে যারা ফিউচারে অ্যাভেঞ্জার টিমের অংশ হতে পারবে। বন্ধুরা, এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হবে, তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 15, নোভা। মার্ভেল কমিকের মধ্যে নোভা একটি সুপারহিরো ক্যারেক্টার, যেটিকে কমিকের মধ্যে দুটো ক্যারেক্টার প্লে করেছিল, যার মধ্যে একটি হলো স্যাম আলেকজান্ডার এবং দ্বিতীয়টি হলো রিচার্ড রাইডার। এই দুটো সুপারহিরোই টিনেজ সুপারহিরো, অর্থাৎ এই দুটো সুপারহিরো খুব কম বয়সের মধ্যে সুপারহিরোতে পরিবর্তন হয়ে গিয়েছিল। নোভা জেন্ডারের মধ্যে নোভা কর্পসের সে এলাইট মেম্বার। এবার যদি আমরা কথা বলি নোভার পাওয়ারের সম্বন্ধে, তাহলে নোভার কাছে রয়েছে সুপার হিউম্যান স্ট্রেংথ, সুপার হিউম্যান ডিউরেবিলিটি, সুপার স্ট্যামিনা, অ্যাডভান্স হিলিং ফ্যাক্টর এবং এনার্জি অ্যাবজর্পশন। নোভা পাওয়ারফুল শিল্ড এবং পাওয়ারফুল এনার্জিকে অতি সহজেই উৎপন্ন করতে পারে, ফ্লাই করতে পারে এবং সে নোভা ফোর্স এবিলিটির সাহায্যে স্পেসের মধ্যে হাইপার প্রেসকেও একেবারে উৎপন্ন করতে পারে। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে নোভাকে নিয়ে ডিজনির মধ্যে একটি শো আসতে চলেছে, যেটির মধ্যে আমাদেরকে সবথেকে প্রথমে নোভার অরিজিনকে দেখানো হবে। এরপরে আমরা ধীরে ধীরে নোভাকে অ্যাভেঞ্জার টিমের মধ্যেও দেখতে পাবো। নাম্বার 14, আয়রন হার্ট। রিলি উইলিয়ামসের আয়রন হার্ট এমসিইউর মধ্যে ব্ল্যাক প্যান্থার ফরএভার থেকেই একেবারে এন্ট্রি করে নিয়েছে। আয়রন হার্ট অর্থাৎ রিলি উইলিয়ামস মার্ভেলের একটি টিনেজ সুপারহিরো, যে খুব কম বয়সের মধ্যেই টনি স্টার্কের আয়রন ম্যান স্যুটকে একেবারে রিভার্স করে নিয়ে নিজের জন্য নিজের প্রথম আয়রন ম্যান স্যুটকে একেবারে বানিয়ে নিয়েছিল, যেমনটা আমরা ব্ল্যাক প্যান্থার ফরএভার মুভির মধ্যেও দেখতে পেয়েছিলাম। এবং আয়রন হার্ট নিজের মাইন্ডকে ব্যবহার করে কি কি করতে পারে সেটিকে আমরা মুভির মধ্যেও দেখতে পেয়েছিলাম। আয়রন হার্ট খুব তাড়াতাড়ি অ্যাভেঞ্জার টিমের মধ্যে যোগ হবে এবং এটাও শোনা যাচ্ছে যে আয়রন ম্যানকে এমসিইউর মধ্যে যে জায়গাটি দেওয়া হয়েছিল সেটিকে এখন থেকে হয়তো আয়রন হার্টই সামলাতে পারবে এবং নিজের অসাধারণ বুদ্ধি এবং আর্মারের সাহায্যে সে অ্যাভেঞ্জারকে অনেকটাই বেশি পরিমাণে সাহায্য করতে পারবে। নাম্বার 13, কেট বিশপ। ক্যাথারিন এলিজাবেথ বিশপ অর্থাৎ কেট বিশপ মার্ভেলের সেই সুপারহিরো যে এমসিইউর মধ্যে হকায়ের লেগেসিকে একেবারেই পালন করতে থাকবে। কেট বিশপ আসলে একটি নর্মাল টিনেজার গার্ল, যে দ্য অ্যাভেঞ্জার মুভির মধ্যে হকাইকে তার তীর দিয়ে লড়াই করতে দেখে নিয়েছিল, যার ফলে সে হকায়ের কাছ থেকে অনেকটাই বেশি পরিমাণে ইন্সপায়ার হয়ে যায় এবং সে নিজেও হকায়ের মতোই হতে চাইতো। এবং আগে গিয়ে হকাই যখন তার মেন্টরে পরিবর্তন হয়ে যায় তখন সে ওয়ারিয়রের মধ্যে পুরোভাবেই প্রিপেয়ার হয়ে যায়। হকায়ের সিরিজের মধ্যে কেট বিশপের পুরো অরিজিনকে আমাদেরকে দেখানো হয়েছিল। এরপরে আমরা ধীরে ধীরে কেট বিশপকে আমরা অ্যাভেঞ্জার টিমের মধ্যেও দেখতে পাবো, যেটি এমসিইউর মধ্যে খুব তাড়াতাড়ি হতে পারে। নাম্বার 12, স্যাংচি। স্যাংচি এমসিইউ এর খুবই নতুন একটি সুপারহিরো, যে নিজের ডেবিউ করেছিল 2021-এ আসা স্যাংচি মুভি থেকে। স্যাংচি হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেল এবং ক্যারাটের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে এক্সপিরিয়েন্স রয়েছে, এমনকি স্যাংচির ফাইটিং স্কিল এতটাই অসাধারণ যে যার ফলে এখনের সময় আর কেউ নেই যে স্যাংচিকে হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলে হারাতে পারবে। এসব ছাড়া এখন স্যাংচির কাছে তার বাবার দেওয়া 10টি রিংও রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত স্যাংচির কাছে এই 10টি রিং থাকবে ততক্ষণ পর্যন্ত স্যাংচিকে হারানো যে কোনো ক্যারেক্টারের জন্যই অনেকটাই মুশকিল কাজ হবে। স্যাংচি কতটা অসম এবং কুল তার মুভির মধ্যে আমরা দেখতে পেয়ে গিয়েছিলাম। এই জন্য আমরা সবাই জানি যে স্যাংচি যখন অ্যাভেঞ্জার টিমের অংশ হয়ে যাবে তখন সে এমসিইউর মধ্যে অনেক অসাধারণ কাজকেই করতে থাকবে। নাম্বার 11, মিস মার্ভেল। মিস মার্ভেল অর্থাৎ কামালা খান এমসিইউর মধ্যে প্রথম পাকিস্তানি অরিজিন একটি সুপারহিরো। মিস মার্ভেলকে আমরা দেখতে পেয়েছিলাম তার নিজের ডিজনি শো সিরিজের মধ্যে, যেখানে এই সিরিজের মধ্যে মিস মার্ভেলের অরিজিন থেকে শুরু করে আমাদেরকে তার ক্যারেক্টারের ডেভেলপমেন্টকেও দেখানো হয়েছিল। কমিকের মধ্যে মিস মার্ভেল একটি ইনহিউম্যান, যে নিজের পাওয়ারকে তখন পেয়েছিল যখন টেরিটোরিয়ার একেবারে এক্সপ্লোজ হয়ে যায় এবং এই এক্সপ্লোজনের কন্ট্যাক্টে এসেই সে নিজের পাওয়ারকে পেয়ে যায়। কিন্তু এমসিইউর মধ্যে মিস মার্ভেলকে একটি ইনহিউম্যান দেখানো হয়নি এবং সে টেরিজনের এক্সপ্লোজনের জন্য নিজের পাওয়ারকে পায়নি। আসলে এমসিইউর মধ্যে এমন দেখানো হয়েছিল মিস মার্ভেল আসলে একটি মিউট্যান্ট, যার
বডির মধ্যে জেনেটিক মিউটেশন হওয়ার জন্য তার পাওয়ার একেবারে অ্যাক্টিভেট হয়ে যায়। কমিকের মধ্যে মিস মার্ভেল অ্যাভেঞ্জার টিমের একটি খুবই গুরুত্বপূর্ণ মেম্বার। এমনকি কমিকের মধ্যে সিভিল ওয়ার 2 এর মতো গুরুত্বপূর্ণ অংশের সময় মিস মার্ভেল খুবই গুরুত্বপূর্ণ একটি রোলকে প্লে করেছিল। এই জন্যই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে মিস মার্ভেলের ক্যারেক্টারের রোলটি অনেকটা ইম্পর্টেন্ট হবে। নাম্বার 10, ব্ল্যাক নাইট। মার্ভেলের ইটারনাল মুভির মধ্যে ব্ল্যাক নাইটকে ডেন ভিডম্যান হিসেবে ইন্ট্রোডিউস করা হয়েছে, কিন্তু যেহেতু সে এমসিউর মধ্যে এখনো অ্যাবনি ব্লেডকে তুলেনি, এই জন্য আমরা এমসিউর মধ্যে তার এখনো ব্ল্যাক নাইট ফর্মকেও দেখতে পাইনি। কিন্তু হতে পারে আসতে থাকা ব্লেড মুভির মধ্যে আমরা ডেন ভিডম্যান নিজের অ্যাবনি ব্লেডকে হয়তো উঠিয়ে নিবে এবং সে এইভাবে ব্ল্যাক নাইট হিসাবে নিজের ফুল পাওয়ারকেও একেবারে সে ব্যবহার করতে পারবে। ব্ল্যাক নাইট বেসিক্যালি একটি লেগেসি এবং এই লেগেসিকে মার্ভেল কমিকের মধ্যে অনেক ক্যারেক্টারই রোলকে প্লে করেছিল। মার্ভেল কমিকের মধ্যে প্রথম ব্ল্যাক নাইট হলো সারপাস কেন্ডিয়া, যার পরে ব্ল্যাক নাইট হয় নেথান ক্ল্যানেড, এরপরে তৃতীয় ব্ল্যাক নাইট হয় নেথান ভিডম্যান। ব্ল্যাক নাইটের অ্যাবনি ব্লেড একটি কার্স ব্লেড, অর্থাৎ এই ব্লেডের মধ্যে এমন একটি শ্রাপ রয়েছে যার ফলে যে অ্যাবনি ব্লেডকে তুলে নিয়ে ব্ল্যাক নাইট হবে তার মস্তিষ্ক একেবারে ধীরে ধীরে খারাপ হয়ে যাবে এবং সে ভালো রাস্তা থেকে ধীরে ধীরে খারাপ রাস্তার মধ্যে পৌঁছে যাবে। এই জন্যই দেখা যাক এই খারাপ নেচারের জন্য ব্ল্যাক নাইটকে কখন অ্যাভেঞ্জার টিমের মধ্যে অংশ করা হবে। নাম্বার 9, হারকিউলিস। হারকিউলিস অলিম্পিয়ান গড জিউসের ছেলে এবং সে নিজেও সবথেকে শক্তিশালী অলিম্পিয়ান গড, অর্থাৎ ফিজিক্যাল স্ট্রেংথে দেখে কোন রকম অলিম্পিয়ান গড এর আশেপাশেও আসতে পারবে না, শুধুমাত্র হারকিউলিসের পিতা জিউসকে ছেড়ে। হারকিউলিসকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে থর লাভ এন্ড থান্ডারের মধ্যে ইন্ট্রোডিউস করা হয়েছিল। কমিকের মধ্যে যখন হারকিউলিসকে প্রথমবারের জন্য ইন্ট্রোডিউস করা হয়েছিল তখন তাকে থরের ভিলেন হিসেবে দেখানো হয় এবং সে থরের সাথে অনেকবারই লড়াই করেছিল। এই কারণে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে বোঝা যাচ্ছে যে হারকিউলিসের পরের অ্যাপিয়ারেন্সের মধ্যে আমরা থরের সাথে তার লড়াইকেও দেখতে পাবো। কিন্তু কমিকের মধ্যে যেমন ভাবে হারকিউলিস পরে গিয়ে একটি অ্যাভেঞ্জারের গুরুত্বপূর্ণ মেম্বারে পরিণত হয়ে যায়, তেমন ভাবেই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যেও হারকিউলিস অ্যাভেঞ্জারেরই সাথ দিবে এবং বড় বড় বিপদকে লড়াই করার জন্য হারকিউলিস দ্য অ্যাভেঞ্জার টিমকে সাহায্য করবে। নাম্বার 8, সি হাল্ক। সি হাল্ক মার্ভেল কমিকের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয়, কিন্তু মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে যেমন ভাবে সি হাল্ককে দেখানো হয়েছে সেটিকে দেখে মার্ভেল ফ্যান সি হাল্ককে দেখে অনেকটাই বেশি পরিমাণে হতাশ হয়ে গিয়েছে। এমনকি সি হাল্ক সিরিজকেই সব থেকে কম মানুষ পছন্দ করেছে। সি হাল্ককে যেমন ভাবে দেখানো হোক না কেন, যখন তাকে অ্যাভেঞ্জার টিমের মধ্যে ঢুকিয়ে নেওয়া হবে তখন থেকে সি হাল্ককে সবাই আরো বেশি পরিমাণে পছন্দ করতে থাকবে। কমিকের মধ্যে অনেক বড় বড় ইভেন্টের মধ্যে সি হাল্ক অ্যাভেঞ্জারের টিমকে সে সাহায্য করেছিল এবং কমিকের মধ্যে যখন হাল্ক ইলুমিনেটির সাথে রিভেঞ্জ নেওয়ার জন্য পৃথিবীর মধ্যে এসেছিল তখনও সে তার ভাই হাল্কের অপোজিটে গিয়ে অ্যাভেঞ্জারের সাথেই ছিল। নাম্বার 7, এলিনা বেলোভা। এলিনা বেলোনোভা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের পরবর্তী ব্ল্যাক উইডো, যে নিজের বোন নাতাশার মতোই সে অ্যাভেঞ্জার টিমকে সাহায্য করবে। এলিনাকে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম ব্ল্যাক উইডো মুভির মধ্যে, যেখানে আমরা জানতে পারি এলিনা বেলোভা আসলে নাতাশা রমানফের সৎ বোন। এলিনাকেও ব্ল্যাক উইডোর মধ্যেই ট্রেনিং দেওয়া হয়েছিল, এই জন্য এলিনাও সমস্ত ধরনের ফাইটিং কে জানে যেটিকে তার বোন নাতাশা জানে। এই জন্যই নাতাশা না থাকার পরেও এলিনা তার জায়গা একেবারে নিয়ে নিতে পারবে। নাম্বার 6, অ্যাডাম ওয়ারলক। অ্যাডাম ওয়ারলকের আসারহীনকে আমাদেরকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের গার্ডিয়ান অফ গ্যালাক্সি ভলিউম 2 এর মধ্যে দেওয়া হয়ে গিয়েছিল, কিন্তু গার্ডিয়ান অফ গ্যালাক্সি 3 এর মধ্যে অ্যাডাম ওয়ারলককে দেখানোর পর আমরা জানতে পারি অ্যাডাম ওয়ারলক আসলে কতটা বেশি পরিমাণে শক্তিশালী বলে। এবং এই ক্যারেক্টারটিকে আমরা প্রথমবার দেখতে পেয়েছিলাম মার্ভেল কমিকের 1967 আসা ফ্যান্টাস্টিক ফোরের ইস্যু নাম্বার 66 এর মধ্যে। কমিকের মধ্যে অ্যাডাম ওয়ারলককে কয়েকটি সায়েন্টিস্ট মিলে বানিয়েছিল যাতে তারা অ্যাডাম ওয়ারলকের দ্বারা পুরো পৃথিবীর মধ্যে আধিপত্য বিস্তার করতে পারে। এই জন্য সে গার্ডিয়ান অফ গ্যালাক্সির সাথে সাথে সেও খুব তাড়াতাড়ি অ্যাভেঞ্জার টিমের অংশ হতে চলেছে। নাম্বার 5, ব্লেড। মার্ভেলের ভ্যাম্পায়ার হান্টার খুবই তাড়াতাড়ি নিজের সোলো মুভি দ্বারা সে এমসিউর মধ্যে এন্ট্রি করবে। ব্লেড আসলে ভ্যাম্পায়ারের শত্রু, যে ভ্যাম্পায়ারকে দেখেই একেবারে কাটতে শুরু করে দেয়। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে ভ্যাম্পায়ার আগে থেকে এক্সিস্ট করে, যেটির হিন্ট আমাদেরকে থর র্যাগনারক এবং লোকি সিরিজের মধ্যেও দেখানো হয়েছে। এবং এটা তো সমস্ত মার্ভেল ফ্যানরাই জানে যে যেখানে ভ্যাম্পায়ার থাকবে সেখানে অবশ্যই ব্লেডও থাকবে। ব্লেড হলো আসলে অর্ধেক মানুষ এবং অর্ধেক হাইব্রিড ভ্যাম্পায়ার। এটির কারণ হলো একটি ভ্যাম্পায়ার, কারণ ব্লেড যখন জন্ম হতে যাচ্ছিল তখনই তার মাকে একটি ভ্যাম্পায়ার কামড়িয়ে নেয়, যার ফলে ব্লেডের মা তো একেবারেই মারা যায়। কিন্তু এই ভ্যাম্পায়ার কাটার ফলে ব্লেড ভ্যাম্পায়ারের কামড়ানো থেকে একেবারেই ইমিউন হয়ে যায়। এই জন্যই ছোটবেলা থেকেই ভ্যাম্পায়ার যদি ব্লেডের উপর কামড়িয়ে দেয় তখন সে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয় না। এবং যখন ব্লেড নিজের মা মারা যাওয়ার কারণকে জানতে পারে তখনই সে বেরিয়ে পড়ে পুরো পৃথিবীর ভ্যাম্পায়ারকে মারার জন্য। নাম্বার 4,
মুন নাইট অর্থাৎ মার্ক স্পেক্টর। মুন নাইট মার্ভেলের সব থেকে ইন্টারেস্টিং ক্যারেক্টারদের মধ্যে একজন, কারণ মার্ভেলের এই ক্যারেক্টারের মধ্যে 3টি পার্সোনালিটি রয়েছে এবং ওই সমস্ত পার্সোনালিটি টাইম এবং সিচুয়েশন হিসাবে বাইরে বেরিয়ে আসে। মুন নাইট আসলে মুন গড খনসুর একটি অংশ, যার ফলে মুনলাইটের কাছে একটি গডের সমান পাওয়ার রয়েছে। মুন নাইট নিজের পাওয়ারের সাহায্যে কি করতে পারে সেটাকে আমরা সিরিজের মধ্যেই দেখতে পেয়ে গিয়েছিলাম। মুন নাইটের এখন অরিজিন এবং পাওয়ারকে দেখানোর পর খুব তাড়াতাড়ি মুন নাইটকে আমাদেরকে অ্যাভেঞ্জার টিমের মধ্যেও দেখানো হবে। নাম্বার 3, ফ্যান্টাস্টিক ফোর মার্ভেলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটিকে সমস্ত ধরনের মার্ভেল কমিক ফ্যান অনেকটাই বেশিভাবে জানে। ফ্যান্টাস্টিক ফোর আসলে মার্ভেলের সবথেকে প্রথম সুপার হিরো টিম, যাকে আমরা দেখতে পেয়েছিলাম সাল 1961-তে আসা ফ্যান্টাস্টিক ফোর ইস্যু নাম্বার 24-এর মধ্যে। ফ্যান্টাস্টিক ফোর 4টি সুপার হিরোর এমন একটি টিম যারা নিজের পাওয়ারকে পেয়েছিল কসমিক রেডিয়েশনের জন্য। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের মধ্যে মিস্টার ফ্যান্টাস্টিককে দেখানো হয়েছিল, যেটি ফ্যান্টাস্টিক ফোরের সবথেকে গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টার ছিল, কিন্তু সে একটি অন্য ইউনিভার্স থেকে বিলংস করত এবং ওই মুভির মধ্যে মিস্টার ফ্যান্টাস্টিককে একেবারে মেরেও দেওয়া হয়েছিল। কিন্তু খুব তাড়াতাড়ি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের মধ্যে আমরা ফ্যান্টাস্টিক ফোরকে দেখতে পাবো এবং তাদেরকে আমরা দেখতে পাবো মার্ভেলের আপকামিং মুভি ফ্যান্টাস্টিক ফোরের মধ্যে। এরপরে আমরা ফ্যান্টাস্টিক ফোরকে অ্যাভেঞ্জারের জার্নির সাথেও দেখতে পাবো। নাম্বার 2, গোস্ট রাইডার। মার্ভেল ইউনিভার্সের মধ্যে সবথেকে ওভার পাওয়ার ক্যারেক্টারদের মধ্যে একজন হলো গোস্ট রাইডার। গোস্ট রাইডারের পাওয়ার কমিকের মধ্যে হাল্কের থেকেও অনেকটা বেশি বলা হয়েছিল। মার্ভেল কমিকের মধ্যে গোস্ট রাইডার হাল্ক এবং ম্যাফিস্টোর মতো অনেকগুলো ক্যারেক্টারকে সে হারিয়ে দিয়েছিল এবং এই ক্যারেক্টারকে আমরা খুব তাড়াতাড়ি এমসিইউর মধ্যে দেখতে পাবো, যেখানে সে অ্যাভেঞ্জার টিমের সাথে সাথে মিডনাইট টিমেরও সদস্য হবে। গোস্ট রাইডার আসলে এলো জোরাথস এবং একটি মানুষ যার নাম হলো জনি ব্লেজ তার মিশ্রণ। একটি হিউম্যান হোস্ট হওয়ার পরেও গোস্ট রাইডার এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যাকে শেষ করা বা মারতে পারা প্রায় অসম্ভব কাজ, অর্থাৎ গোস্ট রাইডার হলো প্রায় অমর। নাম্বার 1, সেন্ট্রি মার্ভেলের সবথেকে শক্তিশালী ক্যারেক্টার হওয়ার সাথে সাথে সে পুরো মার্ভেল ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল সুপার হিরো। এই জন্যই মার্ভেল ইউনিভার্স খুব তাড়াতাড়ি সেন্ট্রিকে ইন্ট্রোডিউস করবে। সেন্ট্রিকে মার্ভেলের সুপার হিরো বলা হয়। যেমন ভাবে ডিসির কাছে সুপারম্যান রয়েছে তেমন ভাবে মার্ভেলের কাছেও সেন্ট্রি রয়েছে এবং এই দুটো সুপার হিরোর পাওয়ারও প্রায় সমান এবং এই দুটো সুপার হিরোর বুকেই একটি এস লেখা রয়েছে। খুব তাড়াতাড়ি সেন্ট্রিকে আমরা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের মধ্যে দেখতে পাবো। বলা হচ্ছে মার্ভেলের আপকামিং মুভি দ্য থান্ডারের মধ্যে আমরা হয়তো সেন্ট্রিকে দেখতে পেতে পারি। যদি আমরা সেন্ট্রিকে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের মধ্যে দেখতে পাই তাহলে আমরা খুব তাড়াতাড়ি সেন্ট্রিকে অ্যাভেঞ্জারের টিমের মধ্যেও দেখতে পাবো। এগুলোই ছিল 15টি সুপার হিরো যাকে আমরা মার্ভেলের আপকামিং মুভির মধ্যে অ্যাভেঞ্জার টিমে দেখতে পাবো। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।